আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর যে মানুষটাকে আমি 10 বছরে চেঞ্জ করতে পারলাম না দিদি। তো মেয়ে হবার পরে যখন ওর মুখে ভাত, তার দুদিন আগে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে যায়। ফলে এই ল অফ অ্যাট্রাকশনের সব থেকে আগে এই দায়টা নিজের ওপর নিতে হয়। নমস্কার, শুভ সন্ধ্যা। দিদি নাম্বার 1 শুধু একটি গেম শো নয়, এই অনুষ্ঠান শুনে সাহসের কথা, মনের জোর নিয়ে এগিয়ে যাওয়ার গল্প, প্রতিদিনের লড়াইয়ের জিতে ওঠা মেয়েদের কাহিনী, কখনো আনন্দ, কখনো চোখে জল, কখনো ঘুরে দাঁড়ানো। এই মঞ্চে মেয়েরা বলে জীবনের না বলা অনেক কথা। সঞ্জুলা, ঝাড়গ্রামের অনেক মহিলাদের নিয়ে তোমার কাজ, কিভাবে শুরু হলো এই কাজ? দিদি একদম নিম্ন মধ্যবিত্ত চাষি পরিবারের মেয়ে এবং একদম প্রত্যন্ত গ্রাম থেকে আমি এসেছি। ঝাড়গ্রাম থেকে আরও 40 কিলোমিটার ভেতরে আমার বাবার বাড়ি। সব কিছু ঠিকঠাকই ছিল, বাবা মায়ের একমাত্র সন্তান। তারপরে ছন্দপতন ঘটলো, 10 বছর বয়সে মা মারা যান। ওই বয়স সন্ধ্যেকালে আমি যখন কাউকে কিছু বলতে চাইছি সেইটা বোঝার লোক ছিল না, মা চলে গেছেন। ফলে বলতে পারেন যে নিজেকে নিজেই বড় করেছি। আমার আগে আমি যাদের দেখেছি, আমার বাবা, মামা, কাকুরা, তারা সবাই পুরুষ। ফলে আমি দেখতাম ওনাদের কাজ একরকম, আমার সেই কাজগুলোতে অধিকার নেই। মানে বাইক ওরাই চালাতে পারেন, আমার 2 নম্বরের সিট। এই 2 নম্বরটা আমার কাছে খুব আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না। ক্লাস 7-এ আমি মোটরসাইকেল চালানো শুরু করি একদম গ্রামে, এবং আমি সবসময় চেষ্টা করেছি আমার দুর্বলতাগুলো, যেগুলো মানুষ দুর্বল বলেই আবার গায়ে ছাপিয়ে দিয়েছেন, সেগুলোকেই আমার শক্তি করার। আমি ঝাড়গ্রাম শহরে 5 বছর ধরে আরও বেশ কিছু মহিলা নিয়ে বাইক র্যালি করি, রক্তদানের প্রচারে, বাল্যবিবাহ রোধের প্রচারে। আর এই বছর 5 বছর পূর্তিতে নারীত্বের উদযাপনে, নারী ছিনিয়ে নেবে অধিকার, আপন ভাগ্য জয় করিবার আমরা বলি। আমি প্রচুর বাধা পেয়েছি, একটা মেয়ের জীবনে যতটা কষ্ট থাকতে পারে তার সবটাই আমি সহ্য করেছি। এবং আজকে এই মঞ্চে দাঁড়িয়ে যারা বাধা দিয়েছেন তাদের সবাইকে আগে কৃতজ্ঞতা জানাই, কারণ তারা বাধা দিয়েছিলেন বলে আমি এখানে এসে দাঁড়িয়ে কথাগুলো বলতে পারছি। এত কাজের মধ্যে সঞ্জুলা আবার বুটিক, সারাদিনই আমি কাজে, এবং বাচ্চা দুটোকেও দেখতে হয়। এত কিছু করে সংসারকে সামাল দিতে পারো? হ্যাঁ, এবং সংসারের যাবতীয় বাজার হাটও আমি করি। আর নামের মানেটা কি? নামটা সঞ্জুলা, হু ইজ বিউটিফুল এন্ড অ্যাট্রাকটিভ। বাহ, খুব ভালো লাগলো পরিচয় হয়ে সঞ্জুলা। এভাবেই জীবন নিয়ে এগিয়ে যাও। এবার চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাস আমার সেটা হয়নি। আমার ছেলে যখন 8 বছর বয়স, আমার মেয়ে হয়। তো মেয়ে হবার পরে যখন ওর মুখে ভাত, তার 2 দিন আগে আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে যায়। আর তারপর থেকে বরের কোনো যোগাযোগ নেই? না, যোগাযোগ নেই। আমি পুরো 10 বছর ধরে আমি ছিলাম একদম হাউস ওয়াইফ। কিন্তু ওই চলে যাওয়ার পর থেকে আমার স্ট্রাগল শুরু হলো, যে আমাকে কিছু করতে হবে, আমার বাচ্চা আছে, আমার বাচ্চাকে দেখতে হবে, তাদের খাওয়াতে হবে। কম পুঁজিতে আমি কি করব মাশরুম স্টার্ট করলাম। শুধু চাষ করা খুব কঠিন, কিন্তু আমি করেছি ম্যাম। আমি সেই থেকে শুরু করি, সফলতা একটু পাই, কিন্তু ওইটুকু টাকায় তো আর সংসার চলবে না বা কিছু হবে না। তো আরও কি করব, অনলাইনে অ্যাড দিলাম যে খাবারের জন্য, যে বিভিন্ন রুটি সেল করতাম, চাউমিন, এগ রোল, সমস্ত মোমো, সেইগুলো রেসপন্স প্রতিদিনের জন্য মোটামুটি ভালো পেতাম। সেইখানেও আমার ননদ নন্দাই আমাকে সমানে হেল্প করেছে, আমার শাশুড়ি আমাকে সমানে হেল্প করেছে। তা এখন যে এত রকম কাজ করছো, এখন যা অর্থ উপার্জন হচ্ছে, মোটামুটি সুন্দর স্বাচ্ছন্দ্যে চলছে সবকিছু? হ্যাঁ দিদি। আর আমি মোটামুটি এখন আগের থাকতে অনেক ভালো স্বাবলম্বী হয়েছি। খুব ভালো। এই মঞ্চে দাঁড়িয়ে আমি সত্যি আমার দিদি ভাই, শাশুড়ি মা আর আমার নন্দাই, যতটুকু আমি আজকে হয়েছি শুধুমাত্র ওদের জন্যই হয়েছি। আর একটা আমি সবাইকে বলতে চাই, যে শুধু মহিলা হয়ে যে হাজবেন্ড সারা জীবন যে দেখে যাবে এটা না। 10 বছর পরে কিন্তু আমাকে যখন ছেড়ে চলে গেল, আমি অথই জলে পড়লাম, কিন্তু আমাকেই সেই সাঁতার কেটে ওনাদের হাত ধরে উঠতে হয়েছে। ওই জন্য আমার একটাই মেসেজ থাকবে সবার কাছে, যে কেউ অন্যের ভরসায় থেকো না, কিছু না কিছু অন্তত একটা কিছু করো, যাতে ভবিষ্যতে কেউ ছেড়ে দিলেও তুমি অন্ধকারে হারিয়ে না যাও। একদম, খুব ভালো। নিজের পায়ে দাঁড়িয়েছো এবং আজকে তুমি খুশি, আজকে তুমি আনন্দে আছো। সব থেকে বড় কথা, তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমাকে যে পাশে থেকেছে এবং সাপোর্ট দিয়েছে, সেই জন্য তাদেরকে সাধুবাদ জানানো উচিত। এসছে সবাই? হ্যাঁ, সবাইকে নমস্কার। এইভাবেই পাশে থাকবেন শেফালি। ভালো থেকো শেফালি। ফিরসা, ল অফ অ্যাট্রাকশন নিয়ে কাজ করছো, সেই জিনিসটা কি, বিষয়টা কি? দিদি, ল অফ অ্যাট্রাকশন ব্যাপারটা হচ্ছে যে যেটা আমি দেখছি, যেটা আমি শুনছি, এবং যে চিন্তাটা আমি কনস্ট্যান্ট করে যাচ্ছি, সেই চিন্তাটাই কিন্তু আমি জ্ঞানত বা অজ্ঞানত, অনেক ক্ষেত্রে আমি বুঝতেও পারছি না, কিন্তু আমি নিজেই নিজের জীবনে কিন্তু সেই ঘটনাগুলোকে অ্যাট্রাক্ট করছি, অর্থাৎ আকর্ষণ করছি। আমার জীবনে যা কিছু ঘটছে, সেটা ভালো বা মন্দ বা মাঝারি,
তার জন্য একা আমি রেসপন্সিবল, কারণ আমি কিন্তু এই সমস্ত জিনিসকে নিজের জীবনে আকর্ষণ করছি, এটাই ল অফ অ্যাট্রাকশন। যখন ল অফ অ্যাট্রাকশনের দুনিয়ায় আমি এলাম, যেরকম অন্য সবার মতন সমস্যায় পড়েই তো আমাদের চোখটা খোলে, তো আমিও সমস্যায় পড়েছি, কারণ আমি অনেক ছোটবেলা থেকে রোজগার করি, রোজগারের কোনো সমস্যা নেই। তারপরে আমি টিউশন শুরু করি, সবটাই আছে, কিন্তু ব্যাংক ব্যালেন্স কিন্তু সবসময় জিরো। ফলে প্রয়োজনের সময় আমি যে অলওয়েজ নিজেকে বলতাম যে আমি কারোর উপর ডিপেন্ডেন্ট নই, কিন্তু ফাইনালি ফাইন্যান্সিয়ালি আমি ডিপেন্ডেন্ট। ফলে সেটা একটা ভীষণ মানে একটা চক্রবুহের মতন হয়ে গিয়েছিল। তো ওই জায়গা থেকে নিজেকে বার করে আনবো, তো যখন হাতড়াচ্ছি, কোথাও কোনো কিছু পাচ্ছি না, তখন সাডেনলি এই ল অফ অ্যাট্রাকশন কথাটা আমার জীবনে এলো। এবং আমি দেখলাম যে এই যে মানুষ সবসময় সমস্যায় পড়লে উল্টো দিকে আঙুল দিই যে ওর জন্য প্রবলেম হয়েছে, সমস্যাটা কখনোই বাইরের নয়। আমি যেভাবে ভাবছি, যা কিছু ফিল করছি, আমি মিরর, সেই প্রতিচ্ছবিটাই কিন্তু আমি আমার বাইরের দুনিয়ায় রিফ্লেক্টেড হতে দেখছি। ফলে এই ল অফ অ্যাট্রাকশনের সব থেকে আগে এই দায়টা নিজের ওপর নিতে হয় এবং বলতে হয় আই অ্যাকসেপ্ট অ্যাবসলিউটলি 100% রেসপন্সিবিলিটি। সেটা ছাড়া কিন্তু আপনি চলতে পারবেন না। মানে ধরুন আমি ভাবছি যেরকম যে আমার সেভিংস হয় না, এক্স্যাক্টলি তার উল্টোটাকে ভাবতে হবে। আমার প্রচুর সেভিংস হয়, পজিটিভ ভাবতে হবে সব। একদম মানে একদম লিখতে হয়। এবং লেখাটা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিসে একটা অসম্ভব মানে পাওয়ারফুল একটা টুল, কারণ সাবকনশিয়াস মাইন্ড লেখার ভাষা ভীষণ ভালোভাবে বোঝে। একটু একাগ্র চিত্তে লিখলে, এবং সেটা কি একবারই লিখতে হয় না অনেকবার করে লিখতে হয়? না, অ্যাকচুয়ালি আপনি একবারও লিখতে পারেন, কিন্তু সেটা অনেক প্র্যাকটিসের পরে লেখা যায়। আদারওয়াইজ একই জিনিস তোমাকে অনেকবার করে লিখতে হ্যাঁ, হয়। কারণ ওই আবার ওখানে ব্রেনের ফাংশন, ব্রেন রিপিটেশনের ভাষা বোঝে। তো আমি এই প্ল্যাটফর্ম থেকে সবাইকেই একটা মেসেজ দিতে চাই, নিজেকে কি করে ইমপ্রুভ করতে পারি, নিজের কি কি ত্রুটি সেগুলোকে দেখবো, এবং যেটা চাই সেটা ভাববো, সেটা লিখবো এবং খুশি থাকার চেষ্টা করবো। একদম। ফলে জীবন ম্যাজিক্যাল হতে বাধ্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো পরিচয় হয়ে কথা বলে শিষ্যা। Thank you. থ্যাংক ইউ সো Thank you. মাচ। Thank you. ভালো থেকো। থ্যাংক ইউ। দীপিকা, হাজবেন্ডের নামে অভিযোগ, হ্যাঁ দিদি, 10 বছর সংসার করছি। লাভ ম্যারেজ? না, অ্যারেঞ্জ ম্যারেজ। আমার বিয়ের আগের মানে খুব অভাব অনটনে আমার মানুষ হওয়া। এরপর এদের বাড়িতে এসে এদের কালচারের সাথে মানিয়ে নেওয়াটা আমার একটা যুদ্ধ শুরু হলো। কারণ আমি ঠিক অপোজিট একটা বাড়িতে এসে পড়েছি। এরা ততটাই সম্ভ্রান্ত এবং স্বাচ্ছন্দ্য একটা ফ্যামিলি। যেহেতু আমার শাশুড়ি এবং শ্বশুর বাই প্রফেশন ডক্টর, তো ওনারা নিউট্রিশন, প্রোটিন এসবের দিকে খুব নজর দেন। সত্যি কথা বলতে ওনাদের জন্যই তো আজকে এত সুস্থভাবে দাঁড়িয়ে আছি। কারণ আমি মনে করতাম যে ধুর একটুখানি সেদ্ধ ভাত বা একটু সবজি ডাল হয়ে গেলেই হয়ে যাবে, কিন্তু না, তার পাশাপাশি তো সঠিক পরিমাণে প্রোটিনটাও দরকার। সেইটা নিয়ে শাশুড়ির সাথে একটু বিবাদ হতো, মতবিরোধ হতো। তখন 21 বছর বয়স দিদি। আর যে মানুষটাকে আমি 10 বছরে চেঞ্জ করতে পারলাম না দিদি, সে হচ্ছে আমার হাজবেন্ড। ভীষণ বেরসিক, ভীষণ আনরোম্যান্টিক একটা লোক। তোমার অভিযোগ হচ্ছে তোমার কথা শোনে না? হ্যাঁ, মানে রোমান্টিক ব্যাপারটা নেই ওর মধ্যে। হানিমুনে নিয়ে গেছিল? হানিমুনে নিয়ে গেছিল দিদি। কোথায় বলো তো? গয়া কাশি। হ্যাঁ, মানুষটা কিন্তু খুবই মানে মজার। ওর ভালোবাসাটা সব অ্যাকচুয়ালি থেকে বড় কথা, তিনি তোমাকে ভালো রেখেছে। একদমই তাই। ভীষণ কষ্ট সাপোর্ট করে করে বড় হয়েছো, মা বাবাকে ভালো রাখার জন্য এত পরিশ্রম করেছো, কাজে তোমার ভালো দিন, ভালো আছো, আনন্দে আছো, ভালো থাকো, এইভাবেই সুন্দর থাকো সবাইকে নিয়ে। থ্যাংক ইউ।